পঙ্কজবাবু, আপনার নেত্রী আপনাকে বেশ কিছুদিন আগে আপনার দলের নীতি নির্ধারক কমিটির চেয়ারম্যান করেছিলেন, এবার আপনাকে বিরোধী দলের নেতা করলেন। তো কি মনে হয়, মানে আপনাকে দেখে আপনার নেত্রী মানে কেন এত আকৃষ্ট বোধ করছেন এবং আপনাকেই সব পদের যোগ্য বলে মনে করছেন, ব্যাপারটা কি? এ তো ব্যক্তিকে দেখে করা হয় না, ব্যক্তির কর্মক্ষমতা দেখে হয়তো উনি করেছেন। আমি চেষ্টা করেছি। কর্মক্ষমতার ব্যক্তি তো দুটো পৃথক ব্যাপার নয় না, কিন্তু ব্যক্তিকে দেখে নয়, ব্যক্তির কর্মদক্ষতাকে দেখে এবং তার সিনসিয়ারিটিকে দেখে হয়তো তিনি মনে করেছেন আমাকে দায়িত্ব দিলে দলের যে কাজ তিনি আশা করছেন সেটা সবচেয়ে ভালো পাবেন। তো আমি এই জন্য ওর কাছে কৃতজ্ঞ এবং চেষ্টা করি সকাল থেকে রাত অবধি দলকে মানুষের পাশে নিয়ে গিয়ে গণমুখী চিন্তাধারার মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গণমুখী চিন্তাধারা ঠিক আছে, কিন্তু কি আশা করছেন নেত্রী আপনার কাছ থেকে? আপনার সঙ্গে কি নেত্রীর এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? না, এরকম তো আর আলোচনা হয় না। তবে উনি যখন যে টাস্ক দেন, যেটা মনে করেন করা দরকার, সেটা করবার চেষ্টা করি। পরে কতটা করলাম, তার শর্টফল কোথায়, কেন হলো না, সে সম্পর্কেও আমরা একটা আলোচনা করে নিয়ে পরবর্তীকালে আবার কর্মপদ্ধতি ঠিক করে নিই। অর্থাৎ সবসময় একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা এগোবার চেষ্টা করি যে পার্টির এই মুহূর্তে কি ভূমিকা, কি বলা দরকার, প্রেসকে কি বলা দরকার, মানুষকে কি বলা দরকার, দলকে কি ইন্ডিকেশন দেওয়া দরকার। এগুলো আমরা পরম্পরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই, কাজ করি এবং পরে আবার স্টক টেকিংটা। বিরোধী নেতা হিসেবে বিধানসভায় আপনাকে কি ভূমিকা দিতে চান আপনার নেত্রী, এই নিয়ে কি আপনার আলোচনা হয়েছে? আমি প্রশ্নটা করছি এই কারণে, দুটো কারণে। এক হচ্ছে যে আপনার দলে আরও ৬০-৬১ জন বিধায়ক আছেন, তাদের মধ্যে কেউ কেউ আপনার চেয়ে প্রবীণতর, কেউ কেউ দাবি করেন আপনার চেয়ে হয়তো তারা যোগ্যতর, যদি প্রকাশ্য নাও বলেন। আপনাকেই যখন বাঁচলেন তখন কি মানে তা ওর ব্রিফটা কি হাউসে, ওর ব্রিফটা কি? না, আমাদের হাউসে আমাদের দ্বিবিধ ভূমিকা। সরকার যদি গণমুখী চিন্তা নিয়ে কোনো কাজ করেন, আমরা সরকারের পাশে থেকে সরকারকে সাহায্য করব কনস্ট্রাকটিভ আইডিয়াস, থটস দিয়ে। নিশ্চয়ই আমরা সরকারকে সেক্ষেত্রে সরকারের পরিপূরক হিসেবে কাজ করবার চেষ্টা করব। আর যদি দেখি যে জনবিরোধী কোনো চিন্তাধারা নিচ্ছে, কোনো স্টেপিং নিচ্ছে, কোনো প্রোগ্রাম নিচ্ছে, কোনো অ্যাটিটিউড নিচ্ছে, তখন আমরা তার সরাসরি বিরোধিতা করব। সংসদীয় রীতিনীতি মেনেই আমরা সেটা শালীনতা বজায় রেখে, কিন্তু যতটা কঠিনভাবে তার প্রতিবাদ প্রতিরোধ করা যায় আমরা তার চেষ্টা করি। মর্নিং শোজ দ্য ডে, আপনি সংসদীয় রীতিনীতি শিষ্টাচারের কথা বলছেন। আপনারা বিরোধী দল, যাই হোক জনগণের ভোটে নয় প্রত্যাখ্যাতই হয়েছে, কিন্তু প্রথমেই আপনারা একটা সংসদীয় রীতি এবং শিষ্টাচার ভাঙলেন এই বামফ্রন্ট মন্ত্রিসভা শপথানুষ্ঠান বয়কট করে। এটা কেন? না, এইটা যদি বলেন আপনি যে ভেঙেছে, এটা ঠিক নয়। সংসদীয় রীতিনীতি মেনে এটাও একটা পদ্ধতি। সরকার যে পদ্ধতিতে এবার ক্ষমতায় এসছে, আপনি যেটা বললেন যে জনগণ প্রত্যাখ্যান করেছে, আসলে মিস্টার চট্টোপাধ্যায়, জনগণ আমাদের প্রত্যাখ্যান করেনি। জনগণের একটা দৃঢ় বাসনা ছিল এবার একটা পরিবর্তনের জন্য। আমাদের ব্যর্থতা তার মধ্যে যাচ্ছে না, মানে এইটা শপথানুষ্ঠান বয়কট করাটা কি একটা বিরোধী দলের পক্ষে খুব শিষ্টাচার পন্থী কাজ হলো? নিশ্চয়ই, এটাও সংসদীয় রীতিতে বলেছে যে আজকে সরকার যেভাবে যে পদ্ধতিতে গঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের চিন্তাধারাকে পর্যুদস্ত করে একটা স্বৈরাচারী পদ্ধতির মাধ্যমে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়েছে। তো আমরা যে গেলাম না, এটাই সরকারের কাছে একটা চেতাবাণী যে তাদের পদ্ধতি ঠিক নেই, আগামী দিনে তাদের আরও সচেতন। তাই যদি হবে তাহলে বিধানসভায় যাওয়ার দরকার কি? বিধানসভাটা বয়কট করব না? বিধানসভা বয়কট করবো না এই জন্যই যে বিধানসভা একটা ফোরাম, যেখানে আমরা সরকারের এই যে প্রবণতা তার আমরা সেখানটা সমালোচনা করতে হবে এবং আগামী দিনে মানুষের আশা আকাঙ্ক্ষাকে আমরা বিধানসভার চত্বরে প্রতিফলিত করে সেখান থেকে আমরা আমাদের মানুষের দাবি দেওয়া আদায় করে নিতে পারি। আমরা যদি বয়কট করি তাহলে ওটা ইউনিল্যাটারালি ওরা চালিয়ে যাবে, সেক্ষেত্রে প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। শপথানুষ্ঠান বয়কট করে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছালো, সরকারকে নয় চেতাবনী দিলেন, কিন্তু মানুষ কি আপনাদের ভালো করে নিল? মানুষের কথা আবার বললেন যে মানুষ এবার যদি আপনি নির্বাচনের পরে দেখেন, মানুষ কিন্তু কোনো ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে এই সরকারের আগমনকে মেনে নেয়নি। ট্রাম, বাস, অফিস, আদালত, এমনকি পাড়া পল্লীতেও যদি দেখেন, তাহলে মানুষ কিন্তু থমকে গেছে। টালিগঞ্জের কথা বলছেন না পশ্চিমবঙ্গের কথা বলছেন? গোটা পশ্চিমবঙ্গের কথাই বলছি। ঘটনাটা তো টালিগঞ্জে একটা জায়গায় থেমে নেই, আর রাজনীতিতে কম্পার্টমেন্টালাইজেশনের কোনো জায়গা নেই। এটা একটা গোটা পরিপ্রেক্ষিত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, এ সম্পর্কে কোনো দ্বিধা দ্বন্দ্ব জড়তা কারো থাকার কথা নেই, এবং সেটা বাস্তবে রূপায়িত হয়নি, এটাও ঘটনা। এর মাঝখানটা যে ফারাক, যে ফাঁক, যে ফোকর, গণতন্ত্রকে দুর্বল করার যে প্রচেষ্টা, সে সম্পর্কে আমাদের বিধানসভার চত্বরটি হচ্ছে সবচেয়ে ভালো ফোরাম, যেটা আমরা এক্সপ্লয়েট করতে পারি। মানুষ পরিবর্তন চেয়েছিল, অথচ দেখা গেল যে 294টা সিটের মধ্যে 199টা সিট পরিবর্তন না হওয়ার পক্ষে গেল।
এটা কি করে হয়? পরিবর্তন না হওয়ার পক্ষে যায়নি, পরিবর্তন না হওয়ার পক্ষে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমি একটু দেখুন বাবুজবাবু, কিছু মনে করবেন না, আপনার একটা সিমিলারিটি আছে উইথ মমতা, যে আপনারা দুজনেই হচ্ছে বারুজ্জা বামুন। আপনাদের কণ্ঠস্বরেও কিন্তু অলমোস্ট সিমিলার মানে শোনা যাচ্ছে। এটা কি ব্যাপারটা কি? মানে আমি বুঝতে পারি মানে এই যে মানে মমতার ভাষায় আপনি কথা বলছেন, কারণ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলুন। যেটা বাস্তব, এখন বেলা 11টা বাজে, এটা সুমন চট্টোপাধ্যায় বললেও বেলা 11টাই বলতে হবে, পঙ্কজ ব্যানার্জি বললেও বেলা 11টাই বলতে হবে। দুর্ভাগ্যবশত চট্টোপাধ্যায় যদি দুজনের একই হয়, তার মানে সিমিলি এটা কোনো কথা নয়, বাস্তবটাকে মানতেই হবে। এটা কি বাস্তব যে পশ্চিম বাংলায় আপনি নিজে বলুন, আপনাদের গোটা পত্রপত্রিকা পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষ থেকে যে পত্রপত্রিকা, দৈনিক, সাপ্তাহিক, যে কোনো পত্রপত্রিকা গত 3 মাস পশ্চিমবাংলার নির্বাচন সম্পর্কে যে অ্যানালিসিস তারা দিয়েছিল, এক্সিট পোলে যে অ্যানালিসিস এসেছিল, কোথাও কি তারা বলেছেন যে এখানটায় 294 হবে? সব জায়গায় কিন্তু বলেছিলেন যে মুখোমুখি লড়াই হবে, ইট ইজ এনিবডিজ গেম। এবং অনেকেই বলেছিলেন যে এই গেমটা আমরা দুধাপ এগিয়ে আছি, তার কারণ পিপলস রিফ্লেকশনটা তাই তারা পেয়েছিলেন। সবাই ভুল হয়ে গেল আর 200 ক্ষেত্রে চলে গেল, এটা তো হতে পারে না সুমন বাবু। আচ্ছা, আমরা যদি পোস্ট পোল অ্যানালিসিস করি, যে অ্যানালিসিসটা আমরাও করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন, একটা মেজর ফ্যাক্টর যেটা এমার্জ করছে যে আপনারা 80-90টা দুজন মিলে 85টি পেয়েছেন, আপনারা আরও 30-32টা সিট পেতে পারতেন যদি কংগ্রেসের সঙ্গে আপনাদের বোঝাপড়াটা ঠিকঠাক হতো এবং গ্রাউন্ড লেভেলে তৃণমূল স্তর পর্যন্ত সেই সমঝোতাটাকে একটা অর্থবহভাবে পৌঁছানো যেত। সেক্ষেত্রে তো আমিও সহমত পোষণ করি, তার কারণ সেটা হলো না কেন? কংগ্রেসের নেতারা যে এগ্রিমেন্ট আমাদের সাথে করেছিলেন, তাতে ওরা 57টা আসন নিয়ে যে আলোচনা করেছিলেন, আমরা কিন্তু 57টাই মেনে নিয়েছিলাম। কিন্তু ওদের কোনো ব্যক্তি কোনো জেলায় তার মৌরসিপাটটা রাখার জন্যই হোক বা ব্যক্তিকে বড় করে তুলবার জন্যই হোক, তারা সেটা মানেননি। দুর্বলতাটা কংগ্রেসে। ওনার নেত্রী সাংবাদিক সম্মেলন করে কমলনাথ, গণিকান চৌধুরী, প্রণব মুখার্জি, শোভন মিত্র, প্রদেশ কংগ্রেস নেতৃত্বে সবাইকে পাশে বসিয়ে ঘোষণা করেছিলেন যে মালদার ক্ষেত্রে বরকত সাহেব যা বলবেন তাই তিনি মেনে নেবেন। মানলেন না কেন? বরকত সাহেব কখন কি বলেছেন সেটাও দেখতে হবে। বরকত সাহেবই প্রথম যিনি বললেন যে জোট করতে হবে। বরকত সাহেব বললেন মমতার হাতকে শক্তিশালী করতে হবে। বরকত সাহেব বললেন কংগ্রেস কি ভাবছে আমি জানি না, আমি এগোবই। আবার বরকত সাহেবই বললেন আমি মানি না। প্রবলেম ব্যক্তি নিয়ে হয়ে গেছে। আচ্ছা, কংগ্রেসের 2-1 নেতার মন্তব্যকে আপনারা কংগ্রেসের মন্তব্য হিসেবে ধরে নিচ্ছেন কেন? দিল্লি থেকে যে মেসেজগুলো আসছে বা যে বার্তা সংবাদপত্রে আসছে, তাতে তো মনে হচ্ছে যে সোনিয়া গান্ধী যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঐক্যটা চান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কংগ্রেসের হয়ে যারা বলছেন তারা কংগ্রেসের 1 নম্বর এবং 2 নম্বর স্টেটের। সুতরাং এটা আপনি কংগ্রেস কর্মীর বক্তব্য বা বিচ্ছিন্ন কোনো একটা বক্তব্য। 1 নম্বর তো বুঝলাম, 2 নম্বর কি আপনি কোন অর্থে মিন করছেন? কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে বলুন, পরিচালনার ক্ষেত্রে বলুন, নেতৃত্বের যদি আপনি স্টেপিংগুলো নেন সেই হিসেবে বলুন, আজকে তাদের কথাবার্তাটা আমার মনে হয় আরও অনেক বেশি রাজনৈতিক বিশ্লেষণ। আপনার নেতৃত্ব তো সেই তথাকথিত 2 নম্বর, আপনি যখন নাম করলেন নাই বললাম না, তাকে তার কেন্দ্র ছাড়তে গিয়ে তার দলের চেয়ারম্যানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলেন। আমি তো বললাম যে পলিটিক্সে কোনো একটা জায়গায় তো দাঁড়িয়ে থাকে না, এটা ঘটনা পরম্পরায় রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। কালকে সিদ্ধান্ত আজকে বসে অ্যানালিসিস করলে তার ভুল ত্রুটি অনেক বার করা যেতে পারে, কিন্তু তখন সেই মুহূর্তে কি প্রয়োজন ছিল, তাগিদ ছিল, আমার মনে হয় সেটি সবচেয়ে বড়। মানে তৃণমূল একটা দল হিসেবে একটা ম্যারেজ অফ কনভিনিয়েন্সে বিশ্বাস করে, মানে কোনো নীতি নেই, কর্মসূচি ভিত্তিক ঐক্যের কথা বলে না। শুনুন, আপনাকে আমি প্রশ্ন করলাম বিটুইন বিজেপি অ্যান্ড কংগ্রেস হু ইজ এ বেটার চয়েস। আপনি বলেন যখন যে সময় যাকে দরকার, সেখানে আদর্শের কোনো জায়গা নেই, নীতির কোনো জায়গা নেই, কর্মসূচির কোনো জায়গা না। নেই। শুনুন, আদর্শ তৃণমূল স্ট্যান্ডস ফর সার্টেন ভ্যালুস, না সে সার্টেন আইডিওলজি। আমি যে বিজেপির সাথে যাব, আমার অ্যানালিসিস, আমি বলছি অ্যানালিসিসে যেটা আমার পক্ষে সুটেবল হবে, সুটেবল মানে আমার নীতির সাথে যে কাছাকাছি আসবে। একটা রাজনৈতিক সহাবস্থান দুটো দলের 100% অ্যালাইন্ড হয়ে কখনো হতে পারে না। তার বেশি ভালো কি বেশি খারাপ, যার বেশি ভালো তাকে নিয়ে আমি ভালোটা নিয়ে করব এবং খারাপটা ফিল্টার করার চেষ্টা করব। কংগ্রেসের হচ্ছে স্বাভাবিক মিত্র আপনাদের কি হতে পারে? আপনাদের দল মানে ভার্চুয়ালি দলও এক, ঝান্ডার রং এক, কনস্টিটিউশন এক, ভার্বিটিম এক, এবং আপনারা যে জিনিসে বিশ্বাস করেন আপনারা তাই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি গভর্নমেন্টে 1.5 বছর ছিলেন, এনডিএ গভর্নমেন্টের একটাও ইকোনমিক মেজার তার পছন্দ হয়নি, শি ইজ অ্যান্টি রিফর্ম। কংগ্রেসের সময় তার পছন্দ হয়নি, আপনারা সেকুলারিজমের পক্ষে, আপনারা অযোধ্যার বিপক্ষে, তাহলে আপনাদের সঙ্গে বিজেপির ঐক্যের জায়গাটা কোথায়? আমি তো বুঝতেই পারছি না, অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। আপনার জায়গাটা একটা জায়গায়, সেটা হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রাম যেটা করা হয়েছিল। আমরা যখন এনডিএতে গিয়েছিলাম আমরা জানতাম যে বিজেপির অনেক নীতি, অনেক পদ্ধতি, অনেক আদর্শের সাথেই আমাদের নীতি বা আদর্শ মেলে না। তাহলে আমরা কি করে চলবো? সেই জন্য আমরা কমন মিনিমাম প্রোগ্রাম নিয়েছিলাম। ও রিজিডিটি বাদ,
ওর অপশান বাদ, যেটা দেশের পক্ষে ভালো, যেটা ওদের আমরা করিয়ে নিতে পারি ফর দি বেটারমেন্ট অফ দি পিপল, ফর দি বেটার এফেক্টিভনেস অফ দি গভর্নমেন্ট, আমরা তার জন্য একটা কমন মিনিমাম প্রোগ্রাম করেছি। মিনিমাম প্রোগ্রামের আওতাতেই কিন্তু বাজপেয়ী সরকার তার এই সংস্কার কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছে, তাতেও আপনাদের নেত্রী এরকম লম্পজম্প করছিলেন কেন? না, আমি আপনার ওই কথাটা আবার বিরোধিতা করে বলি যে ডিনায়াল তো থাকবেই। শুনুন, সরকার যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যাতে একটা চালু কারখানা তাকে আরও সাবলীল করা যায়, কিন্তু সেই কারখানাটাকে যদি আজকে উদারীকরণের নামে যদি বন্ধ করে দেয়, নিশ্চয়ই আমি প্রতিবাদ করব। এক্ষেত্রে আমার প্রতিবাদ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। আমরা মেনে নিয়েছি সংস্কারের কর্মসূচি, কিন্তু নট অ্যাট এনি কস্ট। এই জল্পনাটা বাজারে এত বেড়েছে কেন যে আপনারা এনডিএতে ফিরে যেতে পারেন? বেড়েছে তার কারণ এনডিএর রাজনৈতিক অবস্থান একটু দুর্বল হয়ে পড়েছে ভিসাভিস সমতা। হয় কি, রিপোর্টাররা তারাও তো অ্যানালিসিসের উপরেই চলেন, তারা দেখছেন যে ভারতবর্ষে এনডিএ একটা সংকটজনক জায়গায় যাচ্ছে, একটা ডিস্টেবিলিটি আছে এবং আগামী দিনে আবার উত্তরপ্রদেশে নির্বাচন আছে, সুতরাং এখন হয়তো আবার তৃণমূল আর এনডিএ কাছাকাছি যেতে পারে। 2-3 দিন আগেই আমার এক সহকর্মী, না আমি বলছি অনিন্দ জানা, তিনি আপনার নেত্রীকে প্রকাশ্যে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি এনডিএতে ফিরে যাচ্ছেন? তার ক্যাটেগরিক জবাব ছিল যে আমি এটা বলতে পারছি না, দল এর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার মানে শি ইজ কিপিং দ্য অপশন ওপেন। না না, আর কোনো ইন্টারপ্রিটেশন হতে পারে না। না না, এইটা আপনাদের আবার প্রবলেম। এইটি যদি না বলে যদি ও মতামতটা দিয়ে দিত, তাহলে আপনার অনিন্দবাবুই লিখতেন দলের সাথে আলোচনা না করে তিনি একতরফাভাবে ঘোষণা করে দিলেন, অর্থাৎ দলে তিনি হয়ে গেছেন একজন লোক, দল বলতে আর কিছু নেই। আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে? নেই, সেটাই আপনাদের মূল সমস্যা। আমাদের এই যে উনি বললেন যে দলের সাথে কথা বলে বলবো, এর মানেই হচ্ছে যে দলে একটা গণতন্ত্র আছে, দলের প্ল্যাটফর্ম আছে, সেখানটা ডিসকাশন না করে অ্যাপেক্সের ডিসিশনটা মমতা ব্যানার্জি নিতে পারে না। এটা আপনি অ্যাপ্রিশিয়েট করবেন না? টালিগঞ্জ পাড়ায় থেকে আপনি কিন্তু হ্যাভ অলসো মানে অভিনয় দক্ষতাটাও আপনি অর্জন করেছেন রাজনৈতিক যোগ্যতার সঙ্গে সঙ্গে। নইলে আপনার দলে গণতন্ত্র আছে এই কথা, মানে এর চাইতে বিগেস্ট জোক 21st সেঞ্চুরি কিছু নেই। না না, আমি আবারও আপনার এইটা যে জোক নয়, এটা কতটা বাস্তব। আমার নেত্রী মমতা ব্যানার্জির এই যে কথাটা, যে ব্যাপারে আমার দল কি সিদ্ধান্ত নেবে তারপর বলবো, এইটাই প্রমাণ করে যে শি ইজ নট দি সুপ্রিমো, শি ইজ ওয়ান অফ দি ডিসিশন মেকার। এনডিএ যখন ছেড়েছিলেন দল সিদ্ধান্ত নিয়েছিল না উনি নিয়েছিলেন? না, এনডিএ যখন ছাড়া হয়েছিল পার্লামেন্টারি পার্টি বসে আমাদের 9 জন এমপি দীর্ঘ আলোচনার পরে সেখানটায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া। 9 জন এমপি কি দল? না, এইটি কিন্তু আমাদের 3টে স্পিয়ার আছে। শুনুন, পার্লামেন্টের কাজে সরকারের অংশগ্রহণের ক্ষেত্রে পার্লামেন্টারিয়ানরা কী করবে, তার জন্য আমাদের পার্লামেন্টারি পার্টি আছে, এটা অ্যাবসলিউটলি তারা ঠিক করবে, করে আমাদের তারা জানাবেন এবং করে তারা জানিয়েছেন। সংসদীয় দল তো একটা গোটা দলের ব্রাঞ্চ না, সংসদীয় দল হচ্ছে সংসদীয়, মূলটা হচ্ছে দল, ওরা হচ্ছে তৃণমূল। না না, সংসদীয় সিদ্ধান্তটা সংসদীয় দল গ্রহণ করে পার্টিকে জানাবে যে উই ফিল দিস শুড বি আওয়ার ডিসিশন অ্যান্ড উই ওয়ার কমিউনিকেটেড অ্যান্ড উই সেড ইয়েস। Your analysis is correct. The decision was communicated, not the proposal. না না, ডিসিশনটাই তো তারা করবে, একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে পার্লামেন্ট পার্টি, সেটা পার্টির থেকে কংগ্রেসের সঙ্গে এই যে আলোচনা হলো বা এন্টায়ার প্রক্রিয়ায় দল কোন স্তরে ইনভলভ ছিল? নিশ্চয়ই, আমরাই তো ওকে অথরাইজ করেছিলাম টু কন্টিনিউ দ্য ডিসকাশন উইথ কংগ্রেস অ্যান্ড টু টেক অ্যাডিকুয়েট মেজার। হিটলারকেও তার দল অথরাইজ করতো, ইন্দিরা গান্ধীকেও কংগ্রেস অথরাইজ করতো। ইফ ইউ কল ইট ডেমোক্রেসি, তাহলে আমি ধরে নিতে তাহলে আপনার ডেমোক্রেসি কংগ্রেসের সাথে কংগ্রেসের সাথে আলোচনায় আপনার কি ধারণা ছিল আমরা 30 জন বসে আলোচনা করব কংগ্রেসের সাথে? অন্তত একটা দল সেটা এন্ডোর্স করবে, একটা দল কোন পদ্ধতিতে হবে তাই নিয়ে আলোচনা হবে। একটা দল মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা দক্ষিণ কলকাতায় মহারাষ্ট্র নিবাস হলে বসেছিলাম, আমরা আওয়ার্স টুগেদার ডিসকাস করেছি, ডিসকাস করে তার প্রস অ্যান্ড কনস ঠিক করা হয়েছে অ্যান্ড শি ওয়াজ ইন্টারেস্টেড টু কন্টিনিউ দি ডায়ালগ উইথ কংগ্রেস অ্যান্ড শি ওয়াজ অথরাইজড টু ডু দ্যাট। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য ফিউচার। না, তাহলে আপনি দেখলেন তো আমার দলের যে আপনার অপিনিয়নটা শুনলাম, যাই হোক, শুনে বেশ মজাও লাগলো। আর কামিং ব্যাক টু দ্য ফিউচার, আপনার নেত্রী 98-এর যে ইলেকশন হয়েছিল তাকে বলেছিলেন কোয়ার্টার ফাইনাল, 99-এর লোকসভাকে বলেছিলেন সেমিফাইনাল, 2001 ফাইনাল বলেছিলেন, এবার নয় নেভা। তো দেখা গেল যে আপনারা ওই যে 9টা যে আসন লোকসভা আসন তাতে যে যোগফল হয় 7 নং 63, এই 63-র বাইরে 62-63-র বাইরে তৃণমূল আর এগোলো না, ডেসপাইট আপনার নেত্রীর অবিসম্বাদিত ব্যক্তিগত জনপ্রিয়তা, সেটা নিয়ে কেউ করছে না। এখান থেকে তৃণমূলের কি আর কোনোদিন পুনরুত্থান সম্ভব? দিস ইজ এ কোয়েশ্চেন উইচ ইজ অ্যাজিটেটিং পিপলস মাইন্ড। ক্যান মমতা স্টেজে কাম ব্যাক অর শি ইজ ফিনিশড ফর গুড? না না না, এটা আমাদের চলার পথে এটা একটা পদক্ষেপ, সেখানটায় আমরা পারিনি। তার কারণ আমাদের ব্যর্থতা এক জায়গায় সুমনবাবু, সেটা হচ্ছে লোককে
একটা বাতাবরণে ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারিনি। আমাদের যদি দুর্বলতা বলেন তৃণমূলের, আমাদের দুর্বলতায় বলুন ব্যর্থতায় বলুন, এক জায়গায় আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন যে অ্যাসিওরেন্স দিয়েছিল যে আইএএস আইপিএস অফিসার থেকে কনস্টেবল পর্যন্ত তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবে নির্বাচনের সময়, তা করেনি। এবং নির্বাচন কমিশন ইটসেলফ ওয়াজ এ ফরগটন স্টাফ। কোনোদিন কি তা করেছে? না, বলেছিল কোনোদিন করেছে কিনা সেটা পরের কথা। যে সিপিএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টি, যেটার একটা ওয়েল অয়েলড ওয়েল ইঞ্জিনিয়ার্ড ইলেকশন মেশিনারি, গোটা দলটাই তাই, তাদের সঙ্গে মোকাবিলা করতে গেলে বুথ স্তর থেকে আপনারা যদি সংগঠন না গড়েন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের সংগঠন আছে, আমরা এই যে আমাদের 65,000 বুথ, প্রত্যেকটা বুথে আমাদের এজেন্ট ছিল, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের এজেন্ট মাসল নিয়ে যায়নি, রিভলভার নিয়ে যায়নি, তার জন্য তাদের সরে যেতে হয়েছে। এখন সংসদীয় গণতন্ত্রে আমার এই প্রক্রিয়ায় এক্সপ্লয়েট করতে হবে। কমিউনিস্টদের সুবিধা হচ্ছে তারা তো গণতন্ত্র মানে না, গণতন্ত্র আর কমিউনিজম পোলস অ্যাপার্ট, বাধ্য হয়ে নিয়েছে। যখন পারছে ভালো, আর যখন পারছে না তখন রিভলভার নামিয়ে দিচ্ছে। আমাদের এই পথেই যেতে হবে, আমরা পাল্টা তরোয়াল নিয়ে রাস্তায় নেমে পড়তে পারবো না। এই যে আমরা কালকে বা পরশু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি, আমরা জানি যে তাই তিনি হয়তো কিছু করবেন না, আমাদের যাচ্ছি কেন, এইটাই সংসদীয় নির্দেশ। এখানটায় বুদ্ধদেবের কাছে আমাদের যেতে হবে। এই হোম সেক্রেটারি, এই চিফ সেক্রেটারি অপদার্থ, এরা পার্টিশন, কিন্তু আমরা তো পাল্টা রিভলভার নিয়ে রাস্তায় নামতে পারবো না। আমাদের এই প্রসেসকেই আমাদের ধরে ধরে আগামী দিনে বাতাবরণ তৈরি করতে হবে, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, পিপলকে ইনভলভ করতে হবে, যাতে করে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সামনে দাঁড়াতে পারি। যতদিন পারবো না চলবে, কিন্তু আমরা জানি আগামী দিন আমাদের, তার মানে পশ্চিমবাংলার আগামী দিন আমাদের, এদের নয়। তার মানে আপনারা গণ অভ্যুত্থান ঘটা পর্যন্ত সিপিএম এর বিরুদ্ধে অপেক্ষা করবেন? কিছু করার নেই, কারণ আমি তো পাল্টা আমার কর্মীকে রিভলভার রাইফেল দিয়ে আমি সশস্ত্র করে রাস্তায় নামাতে পারবো না। আপনার বাকি রাজনৈতিক জীবনে পুরোটা সময় আপনি বিরোধী আসনে বসবেন, এটা ধরে নিন। হতে পারে, তাতে নাথিং টু রিগ্রেট, কিন্তু তবু আমি প্রসেসের ভেতর দিয়ে যেতে চাই, মানুষকে ইনভলভ। সংগঠন করবেন না? এই সংগঠন তো তাই, সংগঠন হলে বললাম যে আমি 65,000 বুথে আমার এজেন্ট দিলাম কি করে, কিন্তু দেখলেন তো শূন্য ভোট পেয়েছে, অর্থাৎ সেই এজেন্টটাকেও ভোট দিতে দেওয়া হয়নি। এই পদ্ধতিতে তো হবে না ভাই। এই পদ্ধতি পাল্টাবার জন্য চাই কন্টিনিউয়াস সিনসিয়ার পলিটিক্যাল এফোর্ট, টেকিং পিপল ইন কনফিডেন্স দ্যাট উই আর অন অ্যান্ড উইল বি অ্যাচিভিং। ইফ দ্যাট ওয়ার ট্রু, তাহলে আপনারা 63টা আসন জিতলেন কি করে? শুনুন, এইটা হচ্ছে একটা, আমি মনে করুন জিতলাম কি করে। আমার 12,000 ভোটে জেতা উচিত ছিল, 5,000 ভোটে থেমে গেছি। আমার যে 2,000 ভোটে জেতার কথা ছিল সে 7,000 ভোটে হেরে বসে আছে। এটা একটা কন্টিনিউয়াস, আপনাকে আমি হিসেব দিয়ে বুঝিয়ে দিতে পারি। মাননীয় স্পিকার তিনি জিতে এসছেন 67 ভোটে। কিসের ভোটে? সেটা হচ্ছে যাদের পোলিং পার্সোনেল, তাদের যে ভোটটা হয়, তাদের ভোটে তিনি জিতে। সে তো ভোটে হয় না, সেটা হয়। এমনি অরূপ ভদ্র আপনাদের 8-10 ভোটে জিতেছে। অরূপ ভদ্র যে জিতে এসছে সেটা একটা সিপিএম এর, এই ওর জেতা উচিত ছিল 4,000 ভোটে, ও জিতে এসছে 5 ভোটে। আপনাকে এইটা বুঝতে হবে যে সেখানটা গিয়ে আপনি বুঝতে পারছেন, একটা স্যাম্পল সার্ভে করুন না। আপনি 82টাই জিততে পারেন আর 211টায় পারেন না, আর না পারলেই সেটা রিগিং হয়ে যায়। না পারলেই রিগিং নয়। আমার ফরচুনেটলি আপনাদের কাগজ, অন্যান্য কাগজ এবং অন্যান্য মিডিয়া তারা তো আজকাল বার করছে। এবং আপনাকে আমি একটা অনুরোধ করবো, আপনি তো আনন্দবাজার পত্রিকায় আপনি আছেন, আপনি একটা স্যাম্পল সার্ভে করুন না। আমি যাদবপুরের 101, 107, 114, 111 বুথের নাম করে আপনাকে বলছি, আপনি একটা ক্যামেরা সার্ভে করুন। আপনার পত্রিকা থেকে কিছু টাকা খরচা করে কিছু এক্সপার্ট লোককে দিয়ে যারা এই সার্ভেটা করতে পারে, স্যাম্পল সার্ভে যারা করতে পারে, আপনি তাদের পাঠিয়ে দেখুন কীভাবে ভোট হচ্ছে। আমি যাদবপুরের কথা বলছি। ফরগেট অ্যাবাউট 1,08,000 ভোটে জেতা ক্যান্ডিডেট, ফরগেট অ্যাবাউট 1,01,000 ভোটে জেতা ক্যান্ডিডেট। পৃথিবীর কোথাও একটা অ্যাসেম্বলি সেগমেন্টে 1,08,000 ভোটে কোনো প্রার্থী জিততে পারে না। এটা যুক্তিতর্ক দিয়ে বোঝাবার অবকাশ রাখে না। আমি তো আপনাকে হাম্বল সাবমিট করব, আপনার পত্রিকার তরফ থেকে, আপনাদের পত্রিকার একটা সেট আপ আছে, একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, আপনাদেরও এক্সপিরিয়েন্স আছে, আপনার আরেকটু টেকনিক্যাল লোককে নিয়ে আপনি একটা স্যাম্পল সার্ভে করুন। যে কোনো জায়গায়, আমি বলতে চাই না কোনো নির্দিষ্ট, যে কোনো জায়গায় আপনি স্যাম্পল সার্ভে করে আপনি নিজেকে যদি স্যাটিসফাই করতে পারেন, আপনি আবার আমাকে ডাকবেন, আমি আমার সব কথা উইথড্র করে। আচ্ছা, আমি ফিরে আসি এবার আপনার কথায়। দুটো কথা। এক, আপনার নেত্রী আপনাকে বিরোধী দলনেতা করলেন, অবশ্যই এটা মস্ত বড় সম্মানের ব্যাপার একটা রাজনীতিবিদের হিসেবে, কিন্তু এটা কীরকম, মানে মমতার দলে কোনো নেতৃত্বের জায়গায় বসা, এটা একটা মানে কাঁটার মুকুটও নয় কি? শুনুন, দায়িত্ব আমি জানি যে যখন যেমন দায়িত্ব দেবে আমি পালন করব। আমি প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, জেলা সভাপতি ছিলাম, অল ইন্ডিয়া ইউথের জেনারেল সেক্রেটারি ছিলাম। কোনো সময় মনে হয়নি যে আমি একটা খুব অস্বস্তিকর জায়গায় আছি। তাই কারণ আমি আমার লিমিটেশন জানি, আমি আমার ক্যাপাসিটি জানি, আমার হাম্বল এক্সপেরিয়েন্স, শিক্ষা, যোগ্যতা এবং ঘটনার অ্যানালিসিস দিয়ে আমি চেষ্টা করেছি। যে প্রতি পদে পদে আপনাকে ভাবতে হবে যে এইটা করলে আমার মমতা চটে যাবে না তো,
এটা একটা বিড়ম্বনা নয় কি? না না, এগুলো খুব সরলীকরণ করা হচ্ছে। হ্যাঁ। আসল কথা, আমাদের নেত্রী, যেটা আগেও বললাম, ওর সেন্টিমেন্টটা সংস্কৃতে একটা কথা আছে, মৌনং সম্মতি লক্ষণম। আপনার হাসিও সেই সম্মতিরই একটা লক্ষণ। আপনি জোর করে বললে তো আমি আমি জোর আপনার সাথে ঝগড়া করব। আমি ধরে নিচ্ছি আপনার আমি হাসি যেটা অন্য বলতে কিছু। চাইছি সেটা হচ্ছে যে ও স্থিরধী, ও পলিটিক্যাল অ্যানালিসিস করে ডিসিশন নেয়। কোথাও কোথাও ওর সেন্টিমেন্টটা পলিটিক্যাল রিজনকে ছাপিয়ে যায়। সেটা আপনাদের চোখে অনেক সময় বিসদৃশ্য মনে হয়, অনেক সময় ইনকনসিস্টেন্ট মনে হয়, কিন্তু আমিও তো ওর সাথে খুব কাছে থেকে ওকে দেখেছি, মেজার করার চেষ্টা করেছি, এবং আমি খুব একটা অরাজনৈতিক লোক বলে নিজেকে মনে করি আদৌ না। নন, আমরা কেউ মনে করি না। খুব একটা নই বলে এমন। শুধু আমি দেখেছি যে ওর যেটা শর্টফল, সেটা ওই হৃদয়জনিত রাজনৈতিক রিয়াকশনের আপনাদের কাছে একটা রং মেসেজ পৌঁছে যায়। আসলে কথা, আমার কাজ করতে কোনো ভয় নেই, Do you কোনো think দ্বিধা she should নেই। consult a doctor? না আচ্ছা। না, this is a sort of mental reaction which you can't help. A leopard cannot change his spot. She cannot change her heart-wise these repercussions. কোনো ইনজেকশন দিয়েও হবে না, আর কোনো আলোচনায় হবে না। দ্যাট উই হ্যাভ টু বিয়ার। তো আমি যেটা বলতে চাই যে ও সেই হৃদয়ের মনি ওর হিসেবে কিন্তু পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ম্যাচ করেছে। না, ওর সাথে কাজ করতে গিয়ে আমার কখনো দ্বিধা, দ্বন্দ্ব, জড়তা বা ভয় বা কি হবে এরকম কোনো শঙ্কার আমি কখনো শরিক হই না। কামিং ব্যাক টু লাস্ট, আমার শেষ প্রশ্ন, সময় হয়ে গেছে। আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, কোয়ালিফাইড মেরিন ইঞ্জিনিয়ার। আপনার একদিন আমার বাড়িতে বসে আপনি বলছিলেন যে আপনার বন্ধু বান্ধবরা এখন লাখ লাখ টাকা মাইনে পান, কত নিশ্চিন্ত সংসার করেন, কীভাবে থাকেন, আর আপনি সেসব প্রলোভন হাতছানি ছেড়ে দিয়ে রাজনীতি করলেন। করতে 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 এখানে এসে তীরে আপনার ভিড়েছে। আপনার কোনো রিগ্রেট হয় না? না, আই এনজয় মাই গেম। আই এম ইঞ্জিনিয়ারিং পলিটিক্স, আর নাও আই এম ইঞ্জিনিয়ারিং পলিটিক্স। এবং আমার মনে হয় তো মানুষের কাছে যাওয়া যায়, সারাদিন পরিশ্রম করে একজন বিধবা মহিলা এসে যখন বলেন, বাবা তোমার কথা আমার ছেলেটা চাকরি হয়ে গেছে, দেন ইউ থিঙ্ক ইউ আর অল রাইট। আমার সেটাই সান্ত্বনা, এবং আই নেভার রিগ্রেট। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।